এই পেশেন্টগুলো আমাদের কম্পারেটিভলি আমাদের গভর্নমেন্ট হসপিটালে ম্যানেজ ভালো করে উঠে যায়, যেটা হচ্ছে কর্পোরেট হাসপাতালে আছে। হ্যাঁ, কিন্তু মানুষ তো আগে প্রাইভেটে যায়। হ্যাঁ, প্রাইভেট মানুষ তো আসলে বুঝে না, এই জন্য আপনি দেখবেন কলেজেতে প্রাইভেটে মৃত্যু বেশি, কিন্তু গভর্নমেন্ট চেয়ে ওই এটা নাই যে প্রাইভেটে তো এক্সপার্টদের যে এটা না, ওদের হয় কি ওরা কোনো অ্যাকচুয়ালি ওদের মতো করে চিকিৎসা দেয়। ডেঙ্গির ম্যানেজমেন্টটা একদম ক্যালকুলেটিভ, কিন্তু এখন একদম এটা 8-10টা পেশেন্টের ম্যানেজমেন্টের মতো না যে আমি আইসিইউতে একটা পেশেন্টকে দিলাম, আইসিইউ ম্যানেজমেন্টের মতো ডেঙ্গু ম্যানেজমেন্টের না। এটা একদম প্রতি ঘন্টায় ঘন্টায় আমরা দেখে পেশেন্টকে আমরা ক্যালকুলেটিভ ওয়েতে ফ্লুইড দেই, কখন ফ্লুইড দিব, কোন ধরনের ফ্লুইড দিব, কাকে ব্লাড দেওয়া লাগবে, এগুলো আমরা কখন কমায় ফেলবো, কখন বাড়াবো, এটা কিন্তু আমরা একদম মানে কিছুক্ষণ পর ফলো আপ করে দেই। ভেরি ডাইনামিক ডিজিজ কিন্তু, এবং ট্রিটমেন্টটা ডাইনামিক। তো এই জন্য বলা হয় যে ডেঙ্গি ট্রিটমেন্টটা সবচেয়ে বেশি আর কি আমরা বলি যে ডিফিকাল্ট, যদি আপনি না বুঝেন আর কি। সেক্ষেত্রে তো বড় ব্যাপারটা ট্রেনড আপ করা ডাক্তারদেরকে, ডেঙ্গি ম্যানেজমেন্ট প্রপার ট্রেনড আপ করা হলে ডেঙ্গি ম্যানেজমেন্ট অনেক স্মুথ হবে এবং মর্টালিটি অনেক কমে যাবে। আচ্ছা, আমি একটু শুরু করি। ধন্যবাদ। গত বছর আসলে আমাদের তো এই যাবৎকালে 2000 সাল থেকে যে আমাদের আউটব্রেকটা শুরু হলো ব্যাপক আকারে, হাইয়েস্ট ছিল গত বছর, এবং হাইয়েস্ট ডিটেকশন রেট এবং হাইয়েস্ট ডেথ রেট ছিল গত বছর। তো এই বছর জানুয়ারির প্রথম দিকে আমাদের কাছে মনে হচ্ছিল যে ডেঙ্গু হয়তো গত বছরটা ক্রস করতে পারে, কারণ জানুয়ারি মাসে কিন্তু আমাদের গত বছরের তুলনায় মানে ইন কম্পারিজন টু জানুয়ারি মাসে গত বছর অনেক বেশি কেস ডিটেকশন ছিল, ডেথ এবং ডেথে বেশি ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল পরবর্তী কয়েক মাস ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এগুলোতে মোটামুটি স্ট্যাটিক ছিল, মানে অল্প সংখ্যক ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। জুলাই মাস থেকে এটা আবার বাড়া শুরু করলো এবং আগস্টে আরো বাড়লো, এবং পিক একদম হাইস্ট এখন আমরা কেস পাচ্ছি এখন এই সেপ্টেম্বরে এসে আর কি। এবং এই সেপ্টেম্বর মাসে মানে গত বছর কিন্তু গত বছরের মতো এত বেশি না, কিন্তু এই বছরের মধ্যে সর্বোচ্চ মানে আমাদের যে এখন আমাদের প্রায় 15,724 জন, এবং এর মধ্যে 67 কিন্তু ডেথ। তো এইটা হচ্ছে এই বছরের পিকচার আর কি। তো আমাদের প্রেডিকশন হচ্ছে আগামী মাসেও মানে এই পিকটা থাকবে, হয়তো নভেম্বরের দিকে কমে যাবে আশা করতেছি, কারণ এটা বৃষ্টির সাথে সম্পর্ক। তো বৃষ্টি যখন বন্ধ হয়ে যাবে তারপরে আপনি 1-2 মাসের মধ্যে ডেঙ্গুর প্রকোপটা কমে যাবে। এই হলো এই বছরের চিত্র আর কি। এই বছর আসলে হটস্পট বলতে আপনারা কোন কোন এলাকাকে ধারণা করছেন? আপনারা যে চিকিৎসা দিচ্ছেন হটস্পট আসলে আমাদের কয়েকটা জায়গা আমরা বলি যে আপনারা দেখবেন হটস্পটটা বোঝার উপায় হচ্ছে নিয়ার বাই কোন হসপিটালে আপনার ডেঙ্গু পেশেন্টের লোড কত বেশি। ডেঙ্গু পেশেন্টটা আমরা যা দেখছি ঢাকা শহরে সবচেয়ে বেশি লোড কিন্তু দেখা যাচ্ছে মুগদাতে। তো মুগদা সারাউন্ডিংস যে এরিয়াগুলো আমরা যেটা বলছি যে আপনার যে পুরান ঢাকা বা ডেমরা এইসব জায়গাগুলো, মতিঝিল এবং সারাউন্ডিংস এরিয়াগুলো, আমার কাছে যেটুকু ওই জায়গাগুলোতে বেশি আপনার ডেঙ্গু আক্রান্ত রোগী আর কি। এরপর যদি বলেন আমাদের এই মিরপুর এরিয়া, মিরপুর এবং সাভারেও কিন্তু প্রচুর ডেঙ্গু রোগী আমরা পাচ্ছি। ওইটার জন্য ক্যাচমেন্ট এরিয়া কিন্তু আমাদের এই সোহরাওয়ার্দী হসপিটাল কিন্তু, আর ঢাকা মেডিকেলেও কিন্তু মোটামুটি ভালোই সংখ্যক আছে, তবে সবচেয়ে বেশি ছিল মুগদাতে। ঢাকা মেডিকেলেও আপনি ধরেন পুরান ঢাকা থেকে ওখানকার যে লোডগুলো ঢাকা মেডিকেল দক্ষিণ সিটি কর্পোরেশনের মেন লোডগুলো কিন্তু পুরান ঢাকা আসে, আর উত্তর সিটি কর্পোরেশন মেন লোডটা আসে আমাদের সোহরাওয়ার্দীতে আর কিছু কুর্মিটোলা, এই 2 জায়গায় আর কি। তো আমাদের এই গত মাসেও কিন্তু অত বেশি লোড ছিল না, যেটা এই মাসে আমরা এত বেশি লোড পাচ্ছি আর কি। তো এই জন্য আমরা ধারণা করতেছি আমরা, এবং আমাদের মেইন রোগীগুলো এই আমাদের মোহাম্মদপুর, তারপরে মিরপুর, মানে এই জায়গাগুলোতে কিন্তু আসতেছে আর কি, গাবতলী এই এরিয়া, আমিন বাজার এই এরিয়া থেকে আর কি। সো এইভাবে আমরা মোটামুটি ধরছি আর কি যে এখন প্রথম দিকে যদিও বেশি ছিল না, এখন কিন্তু বেশ ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে কিন্তু এখন স্পেশালি এই মাসে আর কি। ধরন কেমন দেখছেন? আক্রান্তর যে ধরনের কোনো চেঞ্জ আছে কিনা? ধরনের মধ্যে আমি বলি ডেঙ্গুতে যে আমরা 4টা ধরন আছে, যেটা বলি সেরোটাইপ 1, 2, 3 এবং 4। গত বছর আমাদের কিছু সেরোটাইপিং করা হয়, ধরনটা বুঝতে হলে আমাদের সেরোটাইপিং ছাড়া আমাদের ধরন কিন্তু বোঝা যায় না। 1, 2, 3 এবং 4। তো এবং আরটিপিসিআর ছাড়া আমরা এটা সম্ভব না। তো এই আরটিপিসিআর টেস্টের ফ্যাসিলিটি শুধুমাত্র আপনার 2-3টা সেন্টার আছে, আইডিসিআর, আপনার সিডিডিআরবি আর বঙ্গবন্ধুর
ভাইরাস ডিপার্টমেন্ট আছে, আর কোথাও কিন্তু নাই। যে কারণে আমরা যে ব্যাপকভাবে যে এই সেরোটাইপিং করা, এটা করা সম্ভব হয় না। এরপরও কয়েকটা স্টাডি কিন্তু হয়েছে, যেমন আমি বলতে পারি একটা শিশু হাসপাতালে একটা স্টাডি হয়েছিল, চট্টগ্রামে একটা স্টাডি হয়েছিল। শিশু হাসপাতাল স্টাডিতে ওরা দেখিয়েছে 87% সেরোটাইপ 2 ছিল, আর 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 13% সেরোটাইপ 3 ছিল। তাহলে আমরা আমাদের সবচেয়ে বেশি কিন্তু এই দুইটা সেরোটাইপ 2 এবং 3 গত বছর হাই স্কুল সেরোটাইপ 2 চট্টগ্রাম মেডিকেল কলেজে ওরা যেটা স্টাডি করে ওখানে ওরা দেখছে যে 75% সেরোটাইপ 2 ছিল আর কি। তাহলে আমরা ধরে নিচ্ছি, এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে আমাদের কনসার্ন হচ্ছে সেরোটাইপ 2 তে সিভিয়ারিটি বেশি হয়, ব্লিডিংও বেশি হয়, ডেথও বেশি হয়। এবং আরেকটা মানে একটা ব্যাপার হচ্ছে, এটা একটা যে আমাদের যে কনসার্ন যেটা হচ্ছে সেরোটাইপ 2 তে আপনার NS1 এর নেগেটিভিটি বেশি অন্যান্য কম্পোনেন্টের তুলনায়। বলা হচ্ছে দুইটা সেরোটাইপে সবচেয়ে বেশি NS1 টেস্ট নেগেটিভ আসে, একটা 2 আর একটা 4। একটা মোটামুটি 4 এ 50% এবং 2 তে আপনার 60 থেকে 70% কেস মাত্র পজিটিভ আসে, আর বাকি প্রায় আপনার অ্যারাউন্ড 50% নেগেটিভ আসে। যে কারণে আমাদের অনেকগুলো পেশেন্টকে আমরা আমাদের কাছে যখন আসে তখন ওরা শকে আসতেছে, বুকে পানি, পেটে পানি, প্রেশার ফল করে গেছে, শ্বাসকষ্ট, অজ্ঞান, খিচুড়ি, এগুলো নিয়ে আসতেছে। এগুলো হচ্ছে শকের লেট প্রেজেন্টেশন। কেন আসতেছে? রোগীগুলো প্রথমে ডাক্তারের কাছে যাচ্ছে জ্বর নিয়ে, ওখানে দেখা যাচ্ছে NS1 নেগেটিভ। তো আমাদের যে একটা কমন কনসেপশন পারসেপশন হচ্ছে NS1 নেগেটিভ মানে ডেঙ্গু না, সে বাসায় চলে যাচ্ছে এবং দেখা যাচ্ছে তার তো মাথায় আছে তার ডেঙ্গু হয় নাই, যে কারণে সে সহজে হাসপাতালে কিন্তু আসতে চায় না। এবং যখন দেখা যাচ্ছে সে একদম খারাপ হয়ে গেছে, তার প্রেশার ফল করেছে এক্সট্রিম খারাপ, তখন তার লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসছে। তার মানে এটি একদম শকে লেটে আসতেছে। তো আমাদের ক্ষেত্রে আমরা যেটা বলি, শকে আসলে রোগী প্রথমে যায় না, কিন্তু যেসব রোগীগুলো শকে যায় সেগুলোকে আমরা বলি যে প্লাজমা লিকেজ হয়ে তারপরে শকে যায়। প্লাজমা লিকেজকে আমরা বলি ডেঙ্গু হেমারেজিক ফিভার, প্লাজমা লিকেজ হয়ে শকে যায়। প্লাজমা লিকেজ যখন শুরু হয়, একটা পেশেন্ট শকে যেতে 18 থেকে 20 ঘন্টা সময় লাগে। তো এই রোগীরা যদি এই প্লাজমা লিকেজ শুরুর দিকে যদি আমাদের হাসপাতালে আসে, এই রোগীরা কিন্তু আর শকে যায় না, আমরা তো ফ্লুইড দিতে পারি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে NS1 নেগেটিভ হওয়ার কারণে অনেকগুলো রোগী বাসায় থেকে যায়, বাসায় স্টে করে, এবং যখন আমাদের কাছে আসে একদম খারাপ অবস্থায় আসে, ব্লিডিং নিয়ে আসে, প্রেশার নাই, আপনার পালস নাই, বুকে পানি, পেটে পানি, অজ্ঞান, খিচুড়ি, এগুলো হচ্ছে আমরা বলি লেট ফিচার্স অফ শক। তার মানে প্লাজমা লিকেজ শুরু হওয়ারও 24 ঘন্টা পরে আসতেছে আমাদের কাছে। এই ধরনের রোগীর কিন্তু মৃত্যু ঝুঁকি বেশি। তো এই ধরনটা আমরা এবারও আমরা ধারণা করতেছি যে পেশেন্টগুলো পাচ্ছি, প্রচুর আমরা ব্লিডিং এর রোগী পাচ্ছি, শকের রোগী পাচ্ছি, যে কারণে আমরা ধরে নিচ্ছি এই বছরও আমাদের সেরোটাইপ 2 এইটাই আমরা এজিউম করছি এটা প্রিভ্যালেন্ট বেশি, যে আমাদের তার সিমটমস থেকে আর কি। কারণ সেরোটাইপ 2 এবং 3 এই দুইটা সবচেয়ে বেশি সিভিয়ার হয়। তার মানে এবার মৃত্যুর হার গতবারের তুলনায়, মানে যদি পরিসংখ্যানে আসি, এবার বেশি কিনা? না, এখনো গতবারের চেয়ে বেশি না, কিন্তু এই মাসটাতে হঠাৎ মানে আপনার নাম্বারটা সাডেনলি রাইজ করেছে আর কি, এই মাসটাতে আর কি। স্টিল গত বছরে বেশি ছিল। সাধারণত দেখা যায় এক বছর যদি আপনার অনেক ব্যাপক হারে ডেঙ্গু হয়, সাধারণত দেখা যায় পরে এক বছর বা 2 বছর আবার কম ডেঙ্গু হয়। আমরা এটাই আশা করেছিলাম আর কি বছর। তো অ্যাকর্ডিংলি আমরা প্রথম দিকে মনে হচ্ছিল এরকমই জানুয়ারি মাস ছাড়া, কিন্তু এখন দেখছি আবার কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে আর কি, এই মাসটাতে আর কিন্তু বেশি হচ্ছে। তারপরে বলবো এটা গত বছরের চেয়ে কম। এখন আপনার পরামর্শ থাকবে কি, এই যে ডেঙ্গু আক্রান্ত যারা হচ্ছে, আমার পরামর্শ NS1 নেগেটিভের যে কথাটা বললেন, এখন এখন যে মানে যারই জ্বর আসুক, ছেলে হোক, মেয়ে হোক, বাচ্চা হোক, যাদেরই জ্বর আসুক, অবশ্যই প্রথম দিনই আপনার একটা CBC NS1 করে দেবেন। কারণ আপনি যদি 3 দিন পরে NS1 করেন, এটা নেগেটিভের চান্স 50% বলতে, যে কারণে আমরা বলছি জ্বরের 3 দিনের মধ্যে যাতে একটা CBC NS1 করে দেওয়া হয়। আচ্ছা, ওকে, NS1 নেগেটিভ পেলেও মাথা থেকে এই আইডিয়াটা দূর করা যাবে না যে আমার ডেঙ্গু হয় নাই। এই যদি কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হয়, এটাকে আমরা বলি ওয়ার্নিং সাইন বা ডেঞ্জার সাইন। তাহলে এই সময় যদি যেসব জ্বরের রোগী, এবং সাধারণত ডেঙ্গুতে একটা জিনিস হয় কি, যে জ্বরের সাথে সর্দি কাশি কম থাকে বড়দের ক্ষেত্রে, তাহলে যাদের জ্বর এবং সর্দি কাশির লক্ষণগুলো কম, তাদের ক্ষেত্রে অবশ্যই
আপনার তৃতীয় বা চতুর্থ দিতে কয়েকটি জিনিস খেয়াল রাখতে হয়, যে তাদের বারবার বমি হয় কিনা, আমরা ডেঞ্জার সাইন যেটা বলছি, পেট ব্যথা করে কিনা, দিনে 3 বারে বেশি বমি হয় কিনা, দিনে 3 বারে বেশি পাতলা পায়খানা হয় কিনা, যে কোনো ধরনের রক্তক্ষরণ জনিত লক্ষণ, যেমন প্রস্রাবের সাথে পায়খানার সাথে দাঁতের গোড়া দিয়ে, মুখ দিয়ে রক্ত, নাক দিয়ে রক্ত, স্কিনের নিচে রক্ত, তারপর প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, শরীর অস্বাভাবিক ঠান্ডা হয়ে যাওয়া, রেস্টলেসনেস, অস্থিরতা, প্রচন্ড অস্থিরতা। তারপরে যদি এমন হয় যেদিন জ্বর কমে যায়, আমরা বলি সবসময় জ্বরের রোগগুলোকে, যেদিন জ্বর কমে যায় ওদিন যদি শরীর খারাপ হয়ে যায় সাথে সাথে আমাদের ডাক্তারের কাছে পরামর্শ নেবেন। কারণ জ্বর যেদিন কমে যায় ওদিন যদি রোগীর শারীরিক অবস্থা অবনতি হয়, আমরা ধরে নিই এই রোগীগুলা কিন্তু ক্রিটিক্যাল ফেজে ঢুকে গেছে, অর্থাৎ এদের প্লাজমা লিকেজ শুরু হয়ে গেছে। তাহলে এই রোগীগুলোকে যখন যে কোনো একটা লক্ষণ যদি দেখা দেয়, অতি দ্রুত এদেরকে আমরা বলবো হাসপাতালে যোগাযোগ করবেন। তাহলে এই সময় যদি জ্বর হয় এবং জ্বরের তৃতীয় বা চতুর্থ দিক থেকে যদি যে কোনো ওয়ার্নিং সাইন যদি দেখা যায়, সাথে সাথে ওরা হাসপাতালে আসবে। হাসপাতালে ভর্তি হয়ে যদি আমরা জাস্ট 10 থেকে 20 ফোঁটা করে ফ্লুইড দিই, এই রোগগুলো আর খারাপ হবে না, শকে যাবে না। তাহলে এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজ, যে জ্বরে প্রথম অবস্থায় টেস্ট করার পরে NS1 নেগেটিভ হলেও নিশ্চিন্ত না থাকা, এবং বাসায় থাকাকালীন অবশ্যই খেয়াল রাখা তার এই ধরনের আমরা বলি ডেঞ্জার সাইন ডেভেলপ করে কিনা বা ওয়ার্নিং সাইন ডেভেলপ করে কিনা। যদি কোনো একটা ওয়ার্নিং সাইন, আমি যেগুলো বললাম, পেট ব্যথা, রক্তক্ষরণ, বারবার পাতলা পায়খানা, বারবার বমি, তারপরে শ্বাসকষ্ট হওয়া, প্রস্রাব কমে যাওয়া, শরীর অস্বাভাবিক ঠান্ডা হয়ে যাওয়া, তারপরে অস্বাভাবিক আচরণ করা, এবং জ্বর যেদিন কমে ওদিন শারীরিক অবস্থা অবনতি হওয়া, যে কোনো একটা লক্ষণ দেখা মাত্রই হাসপাতালে ভর্তি হওয়া। এবং হাসপাতালে ভর্তি হয়ে যদি আমরা যদি ফ্লুইড নিতে পারি জাস্ট 10 থেকে 20 ফোঁটা, এই রোগীগুলো কিন্তু আর খারাপ হয় না। তাহলে আমাদের এইটাই মেইন মেসেজ, যে আমরা ডেঙ্গু রোগীগুলোকে যত তাড়াতাড়ি আমরা হাসপাতালে ভর্তি করতে পারি, অর্থাৎ রোগীটা যখন ক্রিটিক্যাল ফেজে ঢুকে যায়, অর্থাৎ যখন আমাদের ব্লাড ভেসেলস থেকে যখন পানিতে বের হওয়া শুরু করে, যেটাকে আমরা বলি লিকেজ স্টেজ, যত দ্রুত আমরা এই লিকেজ স্টেজ শুরু হলে কিন্তু এই লক্ষণগুলো থাকবে। মানে এই লক্ষণগুলো মানে হচ্ছে তার লিকেজ শুরু হয়ে গেছে। আমরা এই ডেঞ্জার সাইন মানে বলি তা সে কিন্তু প্লাজমা লিকেজ শুরু হয়েছে। এবং এই অবস্থায় যদি শুরু হওয়ার পরেও 18 থেকে 20 ঘন্টা আপনাকে সময় দিবে সে শকে যাওয়ার জন্য, তারপরে এর মধ্যে আমরা ভর্তি করে ফ্লুইড দিলে রোগীগুলো খারাপ হবে। ডেঙ্গু কি ভয়াবহ পরিস্থিতিতে যেতে পারে কিনা ধীরে ধীরে থাকতে থাকতে বছরের পর বছর? ডেঙ্গুর আসলে এখন এটা আসলে এটা ডিপেন্ড করে আপনার আমাদের সেরোটাইপগুলোর উপরে আর কি। এই যে আমরা যেটা বলছিলাম সেরোটাইপ 2, 3 এগুলো যে বিশেষ করে সেরোটাইপ 2 এগুলোতে বললাম সিভিয়ারিটি হয় বেশি, ব্লিডিং হয়, ডেথও বেশি। তাহলে এইটা আমাদের আরেকটু ব্যাপকভাবে সেরো সার্ভে করা উচিত ফিউচারের জন্য আর কি। তাহলে আমাদের আরও যদি আমরা অনেকগুলো সেরো সার্ভে করতে পারি, আর তারপর এবং বিশেষ করে আমরা তো অ্যাকচুয়ালি ইয়ে করার সুবিধা কম, পোস্টমর্টম যে আমরা এগুলো করার সুবিধা কম, তারপরেও আমাদের সেরো সার্ভে করলে আমরা একটা আইডিয়া পাবো যে যেসব রোগগুলো মারা যাচ্ছে তাদের কোন সেরোটাইপটা বেশি, এটা আমরা বুঝতে পারবো। দুই নম্বর ডেঙ্গুতে যারা মারা যায় একটু যদি বুঝিয়ে বলতেন আমাকে, যে ডেঙ্গুতে মারা যায়, যারা ডেঙ্গুতে মারা যায়, ডেঙ্গুতে মারা যাওয়ার মেইন কারণ হচ্ছে, আমি একটা কথা বলি যে লেট অ্যাডমিশন। দুই নাম্বার হচ্ছে, এক নম্বরে লেট অ্যাডমিশন। একটা যদি সুস্থ, তাদের কোনো আগে থেকে রোগ না থাকে, হাই রিস্ক না হয়, যদি সে দেরি করে আসে, আমরা বলি যে প্লাজমা লিকেজ শুরু হয় 24 ঘন্টা পরে একদম শকে আসে, তখন কিন্তু তার মারা যাওয়ার চান্স বেশি। মানে অনেক সময় ওকে রিকভারি করা সম্ভব হয় না ম্যানেজমেন্ট দিলাম। আর কাদের ঝুঁকি বেশি? যারা হাই রিস্ক গ্রুপ। হাই রিস্ক গ্রুপ বলতে আমরা যে প্রেগনেন্ট মাদার যারা, তারপরে যারা বাচ্চা ইনফ্যান্ট, যারা বয়স্ক রোগী 65 বছরের উপরে, এছাড়া যাদের আগে থেকে অন্যান্য মারাত্মক অসুখগুলো থাকে, ক্রনিক ডিজিজগুলো, যেমন আগে থেকে হার্টের অসুখ, আগে থেকে লিভারের অসুখ, কিডনির অসুখ, তারপরে স্ট্রোক, আনকন্ট্রোল ডায়াবেটিস, আনকন্ট্রোল হাইপারটেনশন, এই ধরনের রোগীগুলো কিন্তু মৃত্যু ঝুঁকি বেশি, এই ধরনের রোগী। এবং আমরা অনেকগুলো রোগী পাই, বিশেষ করে আপনি দেখবেন এই যদিও যে আক্রান্ত টোটালের মধ্যে 2/3 মেল, 1/3 কিন্তু ফিমেল, কিন্তু ডেথের মধ্যে মোর দেন 50% ফিমেল। আমাদের যে ডাটা আছে, যেটা আমাদের মানে যে ডেথের মধ্যে ডেথ রেট কিন্তু ফিমেলদের বেশি। এর কারণ হচ্ছে ফিমেলদের কিন্তু অলওয়েজ হাই রিস্ক গ্রুপ। কয়েকটা কারণ, অ্যাকচুয়ালি তাদের যে কোমরবিডিটিগুলো, যেমন প্রেগনেন্সি, এরা কিন্তু এটা শুধু ফিমেলদেরই হয়। আমাদের অনেকগুলো রোগী দেখবেন যারা অনেক প্রেগনেন্ট মাতারা কিন্তু খারাপ হয়ে যায়, ডেথের মধ্যে মারা যায় কিন্তু। আর হচ্ছে অনেকগুলা যারা মেনস্ট্রুয়েটিং, ওরা বলে কি
তার ধরেন মাসিকের যে মাঝখানে আজকে ধরেন 1 মাস পরে তার মাসিক হওয়ার কথা, ধরেন 15 তারিখে তো আবার মাসিক শুরু হয়ে যায়, যখন এই ডেঙ্গুর লক্ষণের সাথে আর কি। এদের অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় এই মাসিকের ব্লিডিংটা বন্ধ করা, তো এরা কিন্তু অনেক সময় খারাপ হয়ে যেতে পারে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মারা সাধারণত দেখা যায় যাদের ছোট বাচ্চা থাকে আর বাসার দায়িত্ব তার উপর বেশি, এটা একদম এক্সট্রিম খারাপ না হওয়ার আগে আসে না। তো দেখা যখন আমার কাছে আসে অলরেডি ব্লিডিং শকে আসে, যে কারণে দেখা যায় যে আপনার ফিমেলের ডেথ রেট কিন্তু বেশি। এখন কোনো গবেষণা বাড়ানো স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এরকম কোনো সুপারিশ থাকে কিনা? আমাদের সুপারিশ হচ্ছে আমাদের দেখেন আমাদের নিয়ার বাই যে কান্ট্রি শ্রীলঙ্কায় ডেথ রেট হচ্ছে এখন 0.04%, যেখানে আমাদের ডেথ রেট 1%, 0.1% উপরে। তো আমাদের ডেথ কমানোর জন্য কয়েকটা জিনিস আমাদের কাজ করতে হবে। আমাদের শুধু আসলে কয়েকটা সেগমেন্টে কাজ করতে হবে, কাজে আমাদের ডাক চিকিৎসা দিয়ে ডেথ কমাতে পারবো না। আমাদের প্রথমে সোর্সটা হাত দিতে হবে। আমাদের যেখানে ডেঙ্গি, এডিস মশার লার্ভা এবং অ্যাডাল্ট যে মসকিউটো, এই দুই জায়গায় ওদের সোর্সে যদি আমরা কিল করে ফেলতে পারি, তাহলে আপনি দেখবেন অনেক ডেঙ্গু রোগীর সংখ্যা কমায় দিতে পারবেন। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যখন আমাদের ডাক্তারদের কাছে যখন আসে, তখন আমরা যে হসপিটাল ম্যানেজমেন্ট করি, মানে ডেঙ্গু রোগ 2 নাম্বার হচ্ছে আমাদের, একটা হচ্ছে পাবলিক পর্যায়ে আর একটা হচ্ছে হসপিটালে। তাহলে আমাদের অ্যাডমিশন হাসপাতালে আসার আগে ডেঙ্গু রোগের অ্যাওয়ারনেসের মধ্যে যেটা হচ্ছে যে এখন যদি যাদের জ্বর আসে, হঠাৎ করে তীব্র জ্বর এবং সাথে যদি গায়ে ব্যথা, চোখে ব্যথা, পিঠে ব্যথা, একটু বমি ব্যথা, পাতলা পায়খানা, সাথে যদি সর্দি কাশি না থাকে, অবশ্যই ডেঙ্গু জ্বর হিসেবে সন্দেহ করতে হবে। এবং তৎক্ষণাৎ প্রথম 3 দিনের মধ্যে আপনার ডেঙ্গুর যে বেসিক যে পরীক্ষা, একটা সিবিসি NS1 করে ফেলতে হবে। NS1 পজিটিভ পেলে তো আমরা তো পেয়ে গেলাম, পজিটিভ পাওয়ার পরও 3য় বা 4র্থ দিনে ডাক্তারের পরামর্শ দিতে হবে। NS1 যে নেগেটিভ আসে, এটা কি মানে এই যে হাসপাতালের যে ইকুইপমেন্ট সেগুলোর কারণে নাকি? NS1 নেগেটিভ আসার মেইন কারণ হচ্ছে সেরোটাইপ একটা বড় ফ্যাক্টর। আমরা যেটা বলছি, আমরা বলছি যে সেরোটাইপ আমাদের যে কমার্শিয়াল যে টেস্ট আমরা র্যাপিড ডায়াগনস্টিক RDT এর মাধ্যমে করি আর কি, ওই কিটে 10 থেকে 15 মিনিটে আপনাকে NS1 ডিটেক্ট করে দিবে। তো এই কিটের সেনসিটিভিটি আমাদের যে সবচেয়ে বেশি যে সেরোটাইপে আমরা আক্রান্ত, আমাদের কমিউনিটিতে এখন বলছি সবচেয়ে বেশি সেরোটাইপ 2 আর সেরোটাইপ 3 আছে, এবং এই সেরোটাইপ 2 সেনসিটিভিটি বলা হচ্ছে অনেক কম NS1 কিটে। এটা হচ্ছে একটা বড় কারণ। আরেকটা কারণ হচ্ছে এখন আমরা যে ডেঙ্গুগুলো পাচ্ছি এগুলো ম্যাক্সিমাম সেকেন্ডারি ডেঙ্গু, অর্থাৎ তার আগে একবার হয় সিমটোমেটিক অথবা অ্যাসিমটোমেটিক ডেঙ্গু হয়ে গেছিল। সেকেন্ডারি ডেঙ্গুর ক্ষেত্রে NS1 পজিটিভ কম আসে। আরেকটা হচ্ছে যে আমাদের যেটা বললাম একটা সেরোটাইপিং এর মধ্যে আমাদের যে আমরা যে এখন যে ডেঙ্গু পাচ্ছি অনেকগুলো খুব সিভিয়ার ডেঙ্গু, যখন যেগুলো সিভিয়ার ডেঙ্গুর ক্ষেত্রে মানে মারাত্মক ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু NS1 এর সেনসিটিভিটি কম। তাই অনেকগুলো মাল্টিপল ফ্যাক্টর যেটা কারণে NS1। এই জন্য আমরা এখন ডেঙ্গু রোগ ডায়াগনোসিস যদি NS1 এর উপর টোটালি ডিপেন্ড করি না। আমরা এখন খুঁজি ওয়ার্নিং সাইন আছে কিনা, আমরা এখন খুঁজি প্লাজমা লিকেজ হয় যখন, তখন কিছু কিছু সাইন সিমটম পাই আমরা একটা রোগীতে যেগুলো বললাম, আর পাশাপাশি আল্ট্রাসাউন্ড করলে বুকে পানি, পেটে পানি, এবং ব্লাড টেস্ট করলে আমরা একটা টিপিক্যাল চেঞ্জ পাওয়া যায় ডেঙ্গুতে, যেটা অন্য রোগে পাওয়া যায় না। আমরা বলি হেমাটোকিটটা বেড়ে যায়, PCP, এবং এটা যখন 10% ক্রস করে তখন আমরা ধরে দেই তার। এই যে কিটের বিষয়টা যে বললেন, এই কিট আপডেট কিট আমদানি বা উৎপাদনের ক্ষেত্রে কোনো পরামর্শ থাকবে? আচ্ছা, কিটের ক্ষেত্রে আমাদের কিটের ক্ষেত্রে একটা হচ্ছে যে আমরা যদি আমরা NS1 যেটা করি, এটার মেথড যদি আপনি এলিজা মেথড আছে একটা, এলিজা মেথডে এত র‍্যাপিড টেস্ট দিতে পারে না। এলিজা মেথডে হচ্ছে কি এটা সময় লাগে একদিন, একটু কস্টলি, তবে এটা সেনসিটিভিটি মধ্যে 90%। একটা হচ্ছে যে আমাদের হচ্ছে যদি আমার কাছে হাইলি সাসপিশন হয় একটা ডেঙ্গু পেশেন্ট, আমরা ধরলাম NS1 নেগেটিভ, তাহলে আমরা একটা এলিজা করতে পারি। এটা হচ্ছে আমার একটা এলিজা করলে কিন্তু এটা কিন্তু মিস হওয়ার সম্ভাবনা খুব কম। এটা হচ্ছে একটা মেথড। আর আমরা যে কমার্শিয়াল কিটগুলো ইউজ করি, এগুলো অনেক ধরনের কিট পাওয়া যায়। তাহলে আমাদের যদি একটা স্টাডি করা যায় ডিফারেন্ট কিট দিয়ে কোনটা সেনসিটিভিটি বেশি, তাহলে যেটা বেশি সেনসিটিভ সেটাকে আমরা নিতে পারি। এই ক্ষেত্রে কিন্তু একটা গবেষণার ব্যাপার আছে কিন্তু। তাহলে আমাদের কিন্তু কমার্শিয়াল অনেক ধরনের কিট পাওয়া যায়, কিন্তু সবগুলো কিটে আপনার সেনসিটিভিটি কিন্তু একরকম না। তাহলে এটা হচ্ছে একটা ফ্যাক্টর। আরেকটা বললাম সেরোটাইপ 2 সেনসিটিভ কম আসে। এখন আমাদের হচ্ছে কি আমরা এখন এটার কোনো জড়িয়ে দিচ্ছি না। আমরা এখন যেটা আপনি শুধু সিবিসি দেখে বুঝতে পারবেন ডেঙ্গু আছে কিনা,
আমার NS1 পজিটিভ হওয়ার দরকার নাই, কারণ সিবিসিতে টিপিক্যাল চেঞ্জ, একদম টিপিক্যাল সিকোয়েন্সিয়াল চেঞ্জ থাকে। আমরা যদি সিরিয়াল সিবিসি করি, আপনি ধরেন আমরা যেটা করি, প্রথম দিন করার পর ডেঙ্গু টেস্ট পজিটিভ আসা পরে আমরা তৃতীয় বা চতুর্থ দিন একটা সিবিসি করি। এরপরে আমরা একটা রোগী যখন খারাপ হয়ে গেলে ডেইলি করি, আর খারাপ না হলে একটাকে দুইটা করে ছেড়ে দিই। তাহলে আমরা এই যে প্রথম সিবিসি এবং পরবর্তী সিবিসি কিন্তু একটা টিপিক্যাল চেঞ্জ দেখে আমরা বুঝতে পারি NS1 নেগেটিভ হলেও এটা ডেঙ্গি কিনা। কারণ এখানে WBC কাউন্টটা কমে যায়, তারপরে প্লাকেট কাউন্টটা কমে যায়, এরপরে হেমাটোক্রিটটা বেড়ে যায়। এই যে এই মানে পরপর চেঞ্জটা, এটা কোনো রোগে হয় না, শুধুমাত্র ডেঙ্গুতে হয়। তাহলে আমার কাছে NS1 নেগেটিভ হলেও আমি শুধুমাত্র যদি সিরিয়াল সিবিসিও করি, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো এটা ডেঙ্গু। আরেকটা এছাড়া আরো তো আছে আমাদের কাছে, বুকে পানি, পেটে পানি। আমরা যদি আল্ট্রাসাউন্ড করি, আমরা অল্প পানি চলে পেকে, আমরা গল ব্লাডারের চারপাশে পানি যাবে ডেঙ্গুতে। এবং বলা হয় যে একটা পেশেন্টের যখন প্লাজমা লিকেজ শুরু হয়, মানে ব্লাড ভেসেল পানিতে যখন বের হয়, 6 ঘন্টার মধ্যে আপনি এই গল ব্লাডারের ওয়ালে কিন্তু পানিটা চলে আসে। এটাকে আমরা বলি গল ব্লাডার ইডিমা আর পেরিকোলিসিস্টিক ফ্লুইড কালেকশন। এরপরে 12 ঘন্টা পরে আমার আপনার কিডনি এবং লিভারের মাঝখানে একটা স্পেস থাকে, ওখানে পানি চলে আসে। এরপরে আপনি 18 থেকে 24 ঘন্টা পরে পানি চলে আসে আপনার এই যে বুকে এবং পেটে। তাহলে এই সিকুয়েন্সিয়াল চেঞ্জ কিন্তু আমরা যদি বেড সাইড আল্ট্রাসাউন্ড করি আমরা কিন্তু বুঝতে পারি। তাহলে আমার কাছে শুধুমাত্র NS1 কিট, আমরা এখন সেকেন্ডারি ডেঙ্গুর ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি NS1 নেগেটিভ হবে। তাহলে আমার কাছে আরো অনেকগুলো টুলস আছে, ক্লিনিক্যাল টুলস আছে, ল্যাবরেটরি টুলস আছে, এগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে এই পেশেন্টের ডেঙ্গি কিনা। তাহলে ডেঙ্গি পেশেন্টের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে যখনই জ্বর আসবে তখন টেস্ট করে ফেলবে, ডে 3 এবং 4 থেকে সে আরেকবার ডাক্তারের কাছে আসবে, এবং ডক্টর তখন দেখবে তার কোনো ওয়ার্নিং সাইন আছে কিনা। ডক্টর তখন দেখবে তার যে সিরিয়াল যে সিবিসি, এইটাতে টিপিক্যাল ডেঙ্গুর যে চেঞ্জগুলো ওগুলো আছে কিনা। তাহলে এগুলো দেখে কিন্তু ডক্টর তখনই সন্দেহ করতে পারে এই রোগীগুলো যদি ওয়ার্নিং সাইন থাকে বা টিপিক্যাল চেঞ্জ থাকে, এটি হেমোরেজিক ডেঙ্গি দিকে যাচ্ছে কিনা। কারণ যখন আপনার প্লাটেলেট কাউন্ট 1 লাখের নিচে নামবে, তখন এইটা হচ্ছে আর্লিয়েস্ট ইন্ডিকেটর অফ ডেঙ্গি হেমোরেজিক ফিভার। ডেঙ্গি হেমোরেজিক ফিভার মানে আপনার প্লাজমা লিকেজ শুরু হয়ে গেছে। প্লাজমা লিকেজ মানে ব্লাড ভেসেলসের ভিতর থেকে তরল অংশটা বের হয়ে যাওয়া, এবং এই তরল অংশটা বের হওয়ার 18 থেকে 24 ঘন্টা পর রোগী শকে যাবে। তাহলে আমার কাছে অনেকগুলো টুলস আছে বিসাইডস বিয়ন্ড দা NS1, যেটা দিয়ে আমরা ডেঙ্গু এই জায়গাগুলোতে আমরা, এই জন্য আমাদের ডাক্তারদের একটু ট্রেনিং এর ব্যাপার আছে। এবং শুধু তাই না, মানে ডাক্তারদের পর্যাপ্ত ট্রেনিং দিচ্ছে কিনা মন্ত্রণালয়? না, মন্ত্রণালয় তো প্রতি বছর ট্রেনিং দিচ্ছে। আর এখন হচ্ছে আপডেট, কারণ আমাদের দেখেন আমাদের মেডিকেল সায়েন্স হচ্ছে একদম প্রতিদিন চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা যে আপডেটগুলো আসতেছে, যে প্রতিটা ম্যানেজমেন্টে যে চেঞ্জগুলো আসতেছে, ওইটার সাথে অ্যাডাপ্টেশন হওয়া, আমাদের ডাক্তার ওরিয়েন্টেড হওয়া। তাহলে আমরা হওয়া সম্ভব হচ্ছে কিনা? অবশ্যই আমরা এখন যেমন আমরা আমাদের এই জাস্ট 2 মাস আগে আমাদের মিনিস্ট্রি অফ হেলথ থেকে আমাদের একটা বড় টিম, 8 জন ডাক্তার, 1 জন সিস্টার একটা টিম আমরা শ্রীলঙ্কা থেকে অ্যাডভান্স ট্রেনিং নিয়ে এসেছি। তো শ্রীলঙ্কা কিন্তু ওয়ান অফ দ্য সাকসেসফুল কান্ট্রি ইন দ্য সাউথ ইস্ট এশিয়া, যাদের সবচেয়ে লোয়েস্ট ডেঙ্গু ডেথ রেট। মানে ইভেন সিঙ্গাপুরের চেয়ে তাদের ডেথ রেট কম, মানে এত মানে এই ম্যানেজমেন্টে এত আপডেটেড। তো আমাদের ওখান থেকে আমরা দেখেছি যে আমাদের দেশের জন্য আমরা আরো কিছু আমরা আপডেট আমাদের ডাক্তারদের থেকে আমরা করতে পারি। এতে করে আমরা অন্তত হসপিটাল পর্যায়ে, হসপিটাল ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা পেশেন্টের ডেথটাকে আরো কমায় নিয়ে আসতে পারবো, এইটা আমরা আশা করি। তো অলরেডি তো আমরা তো মাত্র আমরা ট্রেনিং, আমরা একটা গ্রুপ এসেছি। তো আমি লাস্ট উইকেও কিন্তু আমি যেটা বললাম, বড় একটা বিরাট প্রায় 100 জনের উপর ডক্টরকে নর্থ সিটি কর্পোরেশনের, ইউনিসেফ এবং ডিএসসি ট্রেনিং অলরেডি দিয়ে আসছি। কিন্তু মানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডেঙ্গু নিয়ে যে গবেষণা, সেটি পর্যাপ্ত কিনা আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলে এই আপনি তো জানেন এই মিনিস্ট্রি অফ হেলথ থেকে একটা বড় রিসার্চ ফান্ড দেওয়া হয়েছিল আর কি। এর মধ্যে ডেঙ্গি ফান্ডটাকে গভর্নমেন্ট কিন্তু এনকারেজ করেছে আর কি। তো গবেষণা কিন্তু হচ্ছে, প্রতি বছরই হচ্ছে। আমরা বলি চেঞ্জিং প্যাটার্ন। আগে যে 2000 সালের দিকে যেভাবে ডেঙ্গু রোগীগুলো আসতো, এখন কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আগে যেরকম জ্বর নিয়ে আসতো, এখন কিন্তু জ্বর দেখা যাচ্ছে অল্প জ্বর নিয়েও ডেঙ্গু রোগী আসতেছে, অল্প জ্বর নিয়েও রোগীগুলো আমাদের শখে আমাদের চলে আসছে। জ্বরের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। আগে টিপিক্যাল র্যাশ উঠতো, র্যাশ, যেটা আমাদের র্যাশ যেগুলো আমরা বলি 3 ধরনের র্যাশ হয়। প্রথম 2 দিন সরাসরি লাল হয়ে যায়, পরবর্তী 3 থেকে 4 দিন ছোপ ছোপ র্যাশ, এবং লাস্টের দিকে ডিফিউজ এরাইথামা, মাঝখানে নর্মাল স্কিন থাকে। এই সিকোয়েন্সিয়াল চেঞ্জগুলো এখন সেকেন্ডারি ডেঙ্গুতে কিন্তু নাই। তারপরে সেকেন্ডারি ডেঙ্গুর ক্ষেত্রে পেশেন্টগুলো
ডে 3 থেকে 7 যে কোনো দিন পেশেন্ট শকে চলে যেতে পারে। মানে ধরন পাল্টাচ্ছে কিনা ডেঙ্গু? ধরন ডেফিনেটলি ধরন চেঞ্জ হয়েছে। কারণ তাহলে আমাদের ধরন চেঞ্জের সাথে সাথে আমাদের এই যে আমরা গত বছরও ট্রেনিং দিয়েছি, আমরা অলমোস্ট গভর্নমেন্ট লেভেল এবং কর্পোরেট সবগুলো হাসপাতালে কিন্তু আমাদের ডিজিটালের পক্ষ থেকে সিডিসির পক্ষ থেকে ট্রেন আপ করা হয়েছে। তবে আমরা এখন আবার এই বছরও কিন্তু আমাদের কিন্তু যে নতুন যে আপডেট যে শ্রীলঙ্কার আলোকে কিন্তু এখানেও কিন্তু আমাদের ট্রেনিং শুরু করেছি, কিন্তু বিভিন্ন জায়গায় দিচ্ছি আর কি। তো আমাদের দিক থেকে আসলে আমরা যেটা বলবো যে আমরা আপডেট করে করে আমরা ডেঙ্গি ম্যানেজমেন্টটাকে আরো আপগ্রেড করতেছি এবং আমরা আশা করতেছি আমাদের ম্যানেজমেন্ট ডে বাই ডে আরো ভালো হবে। কিন্তু মূল সমস্যা যেটা আমি সবসময় জোর দিচ্ছি, সোর্সটাকে আপনারা আগে করেন। সেক্ষেত্রে আমাদের আসলে ডাক্তারদের রোল নাই, সেক্ষেত্রে আমাদের লোকাল গভর্নমেন্ট, সিটি কর্পোরেশন এবং সর্বোপরি জনগণ, এদের সবচেয়ে বড় রোল যে আমাদের লার্ভা এবং যে পর্যায়ে যদি আমরা যদি সচেতন হই, আমরা যদি তাদের ব্রিডিং প্লেসগুলো যদি কমায় দিতে পারি, তাদেরকে নিয়মিত যদি আমরা যদি তাদের যে পানি জমতে না দেই এবং আমরা যদি মসকিউটোর যে ব্রিডিং প্লেসগুলো যদি আমরা স্প্রে করে বা আমরা কিছু কেমিক্যাল দিয়ে যদি ওই লার্ভাগুলোকে ধ্বংস করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের সোর্স থেকে কমে যাবে। সোর্স থেকে কমলে আমাদের সংখ্যাও কমবে, আক্রান্তও কমবে, মৃত্যু কমবে।